হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12। দেখো, আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ 11-12 এ আমরা তোমাদের ক্লাস 12 এর ফিজিক্সের যে ছায়া প্রকাশনী বই রয়েছে তার যে বিভিন্ন নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সলভ করছি। সেই রকমই আজকে আমরা আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার এই যে চ্যাপ্টারটি রয়েছে তার যে ছায়া প্রকাশনী বই বেসিক লেভেল নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সলভ করব। আজকে আমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 1 to 10 সলভ করব এবং আমাদের আপকামিং যে ভিডিও থাকবে সেখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 to 21 সলভ করব। এই ভিডিওগুলো কিন্তু রেগুলারলি আমাদের এই চ্যানেলে সন্ধ্যাবেলা 7টার সময় পোস্ট করা হচ্ছে এবং শুধুমাত্র ফিজিক্স নয়, ফিজিক্সের সাথে সাথে তোমাদের ম্যাথমেটিক্স এর বিভিন্ন যে ইন্টিগ্রেশনের সলিউশনগুলো সেগুলো কিন্তু তোমরা পাচ্ছ। তাহলে যারা যারা এই মুহূর্তে ক্লাস 12 এ রয়েছে তারা কিন্তু এই ভিডিওগুলোর একদম ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার চেষ্টা করো যাতে তোমাদের প্রিপারেশনটা সেটা একটা দারুণ দিকে এগিয়ে যায়। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে বন্ধু বান্ধবীদের মধ্যেও শেয়ার করো। দেখো, প্রথম কোয়েশ্চেন সেটা কি বলেছে, বলেছে বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের সংকট কোণ 30 ডিগ্রি। তাহলে আমাদের থিটা সি কত দেওয়া আছে? থিটা সি দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এখান থেকে লিখি যে আমাদের মিউ মানে এই বায়ু সাপেক্ষে ওই মাধ্যমটার যে প্রতিসরাঙ্ক সেটা যদি মিউ হয়, মিউ সমান সমান কত হবে? সেটা হবে 1/sin থিটা সি। তাহলে এবার 1/sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত হয়? সেটা হয় হচ্ছে হাফ। তাহলে এটা আলটিমেটলি এসে যাচ্ছে 2, তাই তো? তার মানে আমাদের বায়ু সাপেক্ষে ওই মাধ্যমটার যে প্রতিসরাঙ্ক আসছে সেটা কত আসলো? সেটা আসলো হচ্ছে 2। এবার এক্ষেত্রে প্রতিসরাঙ্ক যদি 2 হয় আমাদের কি দিয়েছে? বলেছে আমাদের বায়ুতে আলোর বেগ দেওয়া আছে। দেখো, বায়ুতে যদি আলোর বেগ দেওয়া নাও থাকে তাহলে সেটা আমরা জানবো, কিন্তু কোনো সময় যদি কোয়েশ্চেনে দেওয়া থাকলেও কিছু একটা বেগ তোমাকে কিন্তু সেই ভ্যালুটাই ইউজ করতে হবে। এবার ইনকেস ধরো বায়ুতে আলোর বেগ আমরা এটা হয় জানি, কিন্তু যদি এখানে অন্য কিছু বলে দিত যে বায়ুতে আলোর বেগ এত, তাহলে আমরা সেটা ধরেই ক্যালকুলেশন করব। ওকে, তো এখানে তো আমাদের নরমাল আলোর বেগই দেওয়া আছে, সি সমান সমান কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে 3 × 10⁻10 এত সেন্টিমিটার পার সেকেন্ড। ওরা সেন্টিমিটার পার সেকেন্ডে দিয়েছে। এবার আমাদেরকে কি বের করতে বলেছে? বলেছে এই যে আমাদের মাধ্যমটা সেই মাধ্যমে আলোর বেগ কত। এবার সিম্পল, আমরা কি জানি প্রতিসরাঙ্ক মিউ সেটা সমান সমান কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে সি বাই ভি, যেখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি কি? ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখান থেকে আমরা যদি লিখি ভি, ভি সমান সমান কত আসবে? সি বাই মিউ। সি এর মান কত? 3 আর মিউ এর মান হচ্ছে 2। 3 কে 2 দিয়ে ভাগ করলে সেটা এসে যাচ্ছে 1.5 আর এটা থেকে যাচ্ছে 10⁻10 এত সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? আমাদের যেই মাধ্যমটা দিয়েছে সেই মাধ্যমে আমাদের আলোর বেগ কত হচ্ছে সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আই হোপ যে প্রথম কোশ্চেনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার। দেখো, আমরা যখন বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করছি তোমরা কিন্তু প্রসেসটা শেখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় যে তোমার এই প্রশ্নটাই দিবে তার তো কোনো মানে নেই, একটু ঘুরিয়ে দিতে পারে, তাই প্রসেসটা শেখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেনে কি বলেছে? বলেছে শূন্য স্থানে আলোর বেগ এত। আচ্ছা, আমাদের ফ্রি স্পেসে আলোর বেগ দেওয়া আছে, ওকে, জলেও আলোর বেগটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের শূন্যস্থানে আলোর বেগ সেটা কত দেওয়া? সেটা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। জলে আলোর বেগ দেওয়া আছে, তাহলে আমি ভি ওয়াটার বলে দিচ্ছি, সেটা কত? 2.25 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার কি বলেছে? ওই দুটি মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। দেখো, যখন আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বলবে, মাথায় রাখবে আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগের কি সম্পর্ক হয়? আমরা জানি যে বেগ সেটা কি হয়? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। তাহলে আমি যদি এক কাজ করি, আমি যদি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলে আলোর বেগ এটার অনুপাত বের করি, সেটা কি আসবে? সেটা তরঙ্গ দৈর্ঘ্যগুলোর অনুপাতের সাথে সমান আসবে। তাহলে আমি বলতে পারি যে এটা কি? এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ, তাই আমি শূন্য লিখে দিলাম। আর হচ্ছে এটা জলে মানে তরঙ্গ দৈর্ঘ্য, শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং জলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটাই অনুপাত আসবে। তাহলে এবার এই দুটোর মান তো আমি জানি, তাহলে এই দুটোর মান যদি বসিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাবো? এদের অনুপাতটা পেয়ে যাবো। তাহলে আমি এইভাবে লিখছি যে তার মানে আমাদের ল্যামডা নট বাই ল্যামডা ডাব্লিউ সেটা কত আসছে? দেখো, এই 10⁻10 সেগুলো তো এমনি কেটে যাবে। তাহলে আমার কি প্রয়োজন? উপরে আছে 3, নিচে আছে 2.25। দেখো, এখানে আমি যদি এক কাজ করি 0.75 দিয়ে যদি কাটা দিই, 0.75 দিয়ে কাটলে এটা আসবে 3, এটা আসবে 4, তার মানে 4/3। তার মানে অনুপাত কত হয়ে যাচ্ছে? অনুপাত হয়ে যাচ্ছে 4:3। তাহলে এই কোয়েশ্চেনের সলিউশনটা সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে? বলেছে শূন্য স্থান থেকে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো। আচ্ছা, শূন্য স্থানে মানে আমাদের ফ্রি স্পেসে কোনো একটা আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে সেটাকে যদি আমি ল্যামডা নট বলি, সেটা কত দেওয়া? সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের 500 ন্যানোমিটার। ওকে, সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে 500 ন্যানোমিটার। এরপর কি বলেছে? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের আলো এত প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাঁচ প্লেটের মধ্যে। তাহলে কাচের যে প্রতিসরাঙ্ক
কাচের প্রতিসরণ আমি মিউ অফ গ্লাস বলছি, সেটা কত দেওয়া, সেটা দেওয়া হচ্ছে 1.5, এতর মধ্যে প্রবেশ করে। কাচে আলোর বেগ কত, কাচে আলোর বেগ কত আমি কি করে বের করব? দেখো আমরা খুব সিম্পল ভাবে জানি যে আমাদের যে প্রতিসরাঙ্ক, আমি যদি মিউ অফ গ্লাস লিখি সেটা কি হবে, যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাচে আলোর বেগ। তাহলে এখান থেকে আমি কাচে আলোর বেগ কত পেয়ে যাবো, সেটা পেয়ে যাবো হচ্ছে সি বাই মিউ জি। মিউ জি এর মান কত, 1.5। এবার সি এর মান কত থাকে, সি এর মান হচ্ছে, দেখো এখানে দেওয়া নেই, তাহলে যেটা স্ট্যান্ডার্ড সেটাই আমরা ধরবো, যে আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 3 কে যদি আমি 1.5 দিয়ে কাটা দিই সেটা আসবে 2, তাহলে 2 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল আমাদের কাচের মধ্যে আলোর বেগ কত, এটা করে নিলাম। নেক্সট কি বলেছে, বলেছে কাচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে এটা কি, দেখো এখন তুমি শূন্য মাধ্যমে আলোর বেগ তো তুমি জানোই, কাচের মধ্যে আলোর বেগ জানো, তাহলে এবার এই কোশ্চেনটা আগের কোশ্চেনটার মতোই হয়ে গেল না, যে তুমি এইভাবে অনুপাত লিখতে পারবে। ইয়েস স্যার, তাহলে আমরা লিখে দিই, চলো আমি কিভাবে লিখছি, যে আমরা তাহলে লিখবো যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাচে আলোর বেগ, সেটা সমান সমান কি হবে, যে শূন্য মাধ্যমে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই আমাদের কাচের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এটা আমি বের করব। এবার সি বাই ভিজি সেটা সমান সমান কি, আমি যদি সি বাই ভিজি করি সেটা আলটিমেটলি তো এই 1.5 টাই আসবে, তাই না? সি বাই ভিজি যদি আমি করি সেটা আলটিমেটলি কি আসবে, সেটা আলটিমেটলি আমাদের এই 1.5 সেটাই আসবে। তাহলে 1.5ই যদি আসে তাহলে এক কাজ করি, দেখো, কারণ দেখো আমাদের সি বাই ভিজি, তাহলে সেটা সমান সমান 1.5ই আসবে না, তাহলে এটার জায়গায় আমি 1.5 লিখতে পারছি। 1.5 সেটা সমান সমান 500 বাই ল্যামডা জি। তাহলে এখান থেকে লেখো যে ল্যামডা জি সেটা সমান সমান কত, 500 বাই 1.5। এবার 500কে যদি তুমি 1.5 দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে, 1.5 দিয়ে ডিভাইড করা মানে 3/2 দিয়ে ডিভাইড করা, 3/2 দিয়ে ডিভাইড করা মানে 2 দিয়ে গুণ 3 দিয়ে ভাগ, তার মানে 333, তাই না? তার মানে এটা কত আসছে, এটা আসছে 333 এত ন্যানোমিটার। তাহলে এই কোশ্চেনটা যে ছিল এটা আমরা সলভ করে নিলাম, তাহলে আমাদের 3 নাম্বার কোশ্চেন সেটা সলভ হয়ে গেল। বাই দ্য ওয়ে দেখো এখানে আমরা বিভিন্ন নিউমেরিক্যাল কোশ্চেনগুলো তো সলভ করছি, তার সাথে সাথে তোমাদের যদি মনে হয় যে না তোমরা পুরো প্রিপারেশন আমাদের সাথে করবে, তাহলে তোমরা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে আমাদের যে পেইড ব্যাচ চলছে সেখানে জয়েন করতে পারো। সেটা তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে ডিরেক্টলি ভর্তি হতে পারবে, বা তোমরা আমাদের হেল্পলাইন নম্বর 8918516110 বা 9332696485 এ কল করতে পারো, তাহলে আমাদের টিম থেকে তোমাদেরকে গাইডও করে দেবে। ওকে, এবার দেখো বলেছে একটি একবর্ণী আলো কাচের মধ্য দিয়ে 2 সেন্টিমিটার, আচ্ছা কাচের মধ্য দিয়ে কতখানি যাচ্ছে, তাহলে আমি ডিসটেন্স, কাচের মধ্য দিয়ে কত যাচ্ছে সেটাকে আমি ডিসটেন্স হিসেবে লিখছি, যে কাচের মধ্য দিয়ে কত ডিসটেন্স গেল, গ্লাসের মধ্য দিয়ে সেটা গেছে 2 সেন্টিমিটার, এবং জলের মধ্য দিয়ে 2.25 সেন্টিমিটার, তাহলে জলের মধ্য দিয়ে কত গেল, 2.25 সেন্টিমিটার। আচ্ছা আলোকীয় পথ একই হয়। জলের প্রতিসরাঙ্ক, আচ্ছা জলের যে প্রতিসরাঙ্ক দিয়েছে সেটা কত দিয়েছে আমাদের, মিউ ডাব্লিউ সেটা দিয়েছে হচ্ছে আমাদের 1.33। এবার কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে কাচের মধ্য দিয়ে প্রতিসরাঙ্ক কত হবে, যে কাচের মধ্য দিয়ে প্রতিসরাঙ্ক কত হবে। দেখো খুব ভালো করে বোঝো, আমাদের যে প্রতিসরাঙ্ক মিউ সেটা সমান সমান কত হয়, সি বাই ভি। কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সেটা সমান সমান কত হয়, সি বাই ভি। এবার সি তো কনস্ট্যান্ট, শূন্য মাধ্যমে আলোর বেগ, তার মানে এক্ষেত্রে ভি তার সঙ্গে আমি কি বলতে পারি, তার সঙ্গে এটা বলতে পারি যে তার সঙ্গে এটা আমি বলতে পারি কি, তার সঙ্গে এটা আমি বলতে পারি ব্যস্তানুপাতিক, যে বেগ যত বাড়বে প্রতিসরাঙ্ক তত কমবে, তাই না? বেগ যত বাড়বে প্রতিসরাঙ্ক তত কমবে, তার মানে আমি বলতে পারি কি আমাদের প্রতিসরাঙ্ক বেগের সাথে ব্যস্তানুপাতিক। এবার খুব সিম্পল ভাবে বোঝো যে আমাদের বেগ যত বেশি হবে ডিসটেন্স কি, ডিসটেন্স তত বেশি ট্রাভেল করবে। বেগ যত বেশি হবে আমাদের যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা তত বেশি ট্রাভেল করবে। তাহলে এবার আমাদের প্রতিসরাঙ্ক বাড়ছে মানে বেগ কমছে, বেগ কমা মানে কি ডিসটেন্সও কমা। তাহলে কি আমি এইভাবে বলতে পারি যে প্রতিসরাঙ্কের সঙ্গে কতখানি ডিসটেন্স ট্রাভেল করছে সেটাও ব্যস্তানুপাতিক, মানে বেসিক্যালি ডিসটেন্স কতখানি ট্রাভেল করছে সেটা প্রতিসরাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক, কারণ প্রতিসরাঙ্ক বেশি মানে কি, প্রতিসরাঙ্ক বেশি মানে বেগ কম, বেগ কম মানে ডিসটেন্স কম। তাহলে এখান থেকে আমি বের করে নিতে পারবো। চলো খুব সিম্পল, তাহলে আমাদের কি দেওয়া আছে, ডিজি দেওয়া আছে, ডিডব্লিউ দেওয়া আছে, আমাদের ওমেগা ডাব্লিউ দেওয়া আছে, আমাদের কি বের করতে বলেছে, আমাদের ওমেগা জি বের করতে বলেছে। তাহলে আমি যদি লিখি যে ওমেগা জি বাই, সরি ওমেগা জি নয়, মিউ জি বাই মিউ ডাব্লিউ সেটা সমান সমান কি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখানে তুমি উপরে গ্লাসের কথা লিখেছো তাহলে এখানে নিচে গ্লাসের কথা আসবে, তাহলে নিচে ডিজি হচ্ছে, এখানে নিচে জলের কথা, তাহলে এখানে উপরে জলের কথা চলে যাবে। তাহলে এখান থেকে আমি যদি এক কাজ করি, আমি যদি মিউ জি বের করতে চাই, আমি যদি এখান থেকে মিউ জি বের করতে চাই,
তাহলে আমি কি সব ভ্যালু তো জানি, বসিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে চলো দেখা যাক। তাহলে মিউ জি সেটা সমান সমান ডি ডাব্লিউ কত, সেটা হচ্ছে 2.25 মিউ, এটা ডিজি হচ্ছে আমাদের 2, মিউ ডাব্লিউটা কত, মিউ ডাব্লিউটা দেওয়া আছে 1.33। তাহলে এটা যদি আমরা হিসাব করি, তোমরা সবাই হাতে করার চেষ্টা করবে, আমি ক্যালকুলেটরে করছি যাতে ফাস্ট হয়ে যায়। ওকে, তাহলে এই ক্ষেত্রে কত আমাদের 2.25 ইন্টু 1.33, এটাকে যদি আমি এক কাজ করি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের 1.496 আসছে। তার মানে আমি 1.5 লিখতে পারি। তাহলে এটা কত আসছে, এটা আসছে 1.5। তাহলে আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 4 সেটা কিন্তু আমরা সলভ করে নিলাম। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, বলেছে একটি ব্যতিচার ঝালরের বেধ 1.5 mm। আচ্ছা, একটা ব্যতিচার ঝালরের বেধ কত দিয়েছে, সেটা দিয়েছে 1.5 মিলিমিটার। কি বললো, দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান মূল ব্যবধানের দ্বিগুণ করলে। আচ্ছা, এই ধরো দুটো ছিদ্র আছে, এই হচ্ছে পর্দার দূরত্ব এখানে ধরো আমাদের কত, পর্দার দূরত্ব ধরো আমি বলছি এখানে কত, ডি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এদের মাঝখানে ডিসটেন্স যদি ডি হয়, তাহলে পরে আমাদের যে ব্যতিচার ঝালরের এই বেধটা হয় সেটা কত হয়, সেটা হয় ল্যামডা ডি বাই ডি, তাই তো? আচ্ছা, তোমরা যারা ছায়া প্রকাশনী বই পড়েছো সেখানে এই দূরত্বটা 2D ধরা ছিল, তাই এখানে 2D ছিল। তো আপাতত আমি ডি ধরেছি, তাহলে আমি ডি লিখতে পারি। ওকে, তাহলে এবার এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এবার কি বললো আমরা যদি এক কাজ করি, দুটো ছিদ্রের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে যদি দ্বিগুণ করে দিই, তার মানে দূরত্বটাকে ডি ছিল সেটাকে 2D করে দিচ্ছে, তাহলে ঝালরের বেধ কত হবে? দেখো খুব সিম্পল, এই দুটো জিনিস যখন ফিক্স থাকছে তাহলে আমি বলতে পারি এক্স ভ্যারিসাস 1/d, যে মানে এখানে দূরত্বটা যদি বাড়ে তাহলে এই যে পটির বেধটা সেটা কমবে। তাহলে এই ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমাদের আগে এক্স ছিল এক্স, নতুন এক্স কে ধর আমি এক্স ড্যাশ বললাম, সেটা কি হবে, সেটা আগে মানে নতুন যে দূরত্ব, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, নতুন দূরত্বকে যদি ডি ড্যাশ বলি আর আগের দূরত্বটাকে যদি ডি বলি, তাহলে এটাই আসবে সম্পর্ক। তাহলে এবার দেখো আমাদের এক্স এর মান কত, সেটা হচ্ছে 1.5, এক্স ড্যাশ বের করতে চাই, ডি ড্যাশ কত কি বলেছে, আমরা কি করব, আমরা দ্বিগুণ করব। তাহলে ডি ড্যাশের জায়গায় আমি লিখতে পারি 2d, নিচে থাকছে ডি, তাহলে ডি আর ডি কেটে গেল, তাহলে এক্স ড্যাশ কত আসছে 1.5 বাই 2, তার মানে 0.75 এত মিলিমিটার। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা খুব সহজেই করতে পারছি, তাই তো? তাহলে আশা করছি এই জিনিসটা বুঝছো। আচ্ছা দেখো, আমি বিভিন্ন কোয়েশ্চেনে তোমাদেরকে কি করাচ্ছি, বিভিন্ন কোয়েশ্চেন আমি তোমাদেরকে এই ভ্যারিসাস বা প্রপোর্শনালিটি সেটাতে বেশি জোর দিচ্ছি, তাই না? তোমরাও যখন নিউমেরিক্যাল করছো, এই যে বিভিন্ন ভ্যারিসাস চিহ্ন ইউজ করে বা কে কার সঙ্গে সমানুপাতিক, কে কার সঙ্গে ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো ব্যবহার করে তোমরা যদি সলভ করা শেখো, তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে তোমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। কারণ আমরা পুরো কোয়েশ্চেনটা সলভ করার বদলে আমরা যদি এই প্রপোর্শনালিটি ইউজ করে সলভ করি, সেখানে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ আমাদের পাওয়া যায়। এবং যেহেতু আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াই, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু সবসময় এইভাবে এই নিউমেরিক্যাল গুলো সলভ করাতে ফোকাস রাখছি। ওকে, চল নেক্সট আমাদের কি কোয়েশ্চেন দিয়েছে, বলছে ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গদ্বয়ের সরণের সমীকরণ। আচ্ছা, আমাদের y1 দেওয়া আছে, এটা y2 দেওয়া আছে, এটা কি বলেছে, লব্ধি, আচ্ছা এটা লক্ষী নয়, এটা লব্ধি হবে, এটা টাইপিং এ মিস্টেক হয়েছে। তো লব্ধি তরঙ্গের বিস্তারের মান নির্ণয় করা আছে, লব্ধি তরঙ্গের বিস্তারের মান বের করতে হবে। খুব সিম্পল, আমাদের এই ক্ষেত্রে বিস্তার কত দিয়েছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি a1 দেওয়া আছে 4, এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের যে a2 সেটাও দেওয়া আছে 4, তাই তো? a1 ও 4 দেওয়া আছে, a2 ও 4 দেওয়া আছে, আর কি আছে আমাদের কাছে, আর আমাদের কাছে আছে হচ্ছে এই ক্ষেত্রে যতদূর আমি এই কোয়েশ্চেনটা দেখেছিলাম আগে করানোর সময়, মনে হয় একটা বোধহয় 3 ছিল, ঠিক আছে? এদের মধ্যে কোনো একটা, দুটোই 4 ছিল না, কোনো একটা 3 ছিল, তোমরা একবার বইয়ের মধ্যে মিলিয়ে নেবে তো, ঠিক আছে? আমার যতদূর মনে পড়ছে কোনো একটা 3 ছিল, তো আমি আপাতত ধরে এটাকেই 3 ধরে নিচ্ছি। ওকে, ইনকেস যদি 4ও থাকে প্রসেস তো একই হবে, ঠিক আছে? কিন্তু আমার যতদূর মনে পড়ছে এই দুটোর মধ্যে কোনো একটা 3 ছিল, এটাই সম্ভবত 3 ছিল। ওকে, তো a1 4, a2 3, আর এক্ষেত্রে দেখো আমাদের কি প্রয়োজন হয়, আরেকটা, আমাদের যদি লব্ধি আমরা বিস্তার বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্সটা কত। তো এখানে আমরা ফেজ দেখতে পাচ্ছি ওমেগা টি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেজ ওমেগা টি প্লাস পাই বাই 2, তার মানে আমাদের যে ফেজ ডিফারেন্স ফাই আছে, ফাই দিয়ে লেখো, থিটা দিয়ে লেখো, যেটাই লেখো, ফেজ ডিফারেন্স কত আছে, সেটা আছে পাই বাই 2। তাহলে এবার আমরা যদি লব্ধি বিস্তার বের করি, সেই এ সমান সমান কত হয়, এ সমান সমান হয় √a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। ওকে, এবার দেখো তুমি এখানে কি করবে, তুমি লিখবে √a1 কত, a1 4, তার স্কয়ার লিখলাম 16, a2 3, যদি ইনকেস 4টাই ঠিক হয় তাহলে 4 এর স্কয়ার লিখবে, কিন্তু আমার যতদূর মনে পড়ছে 3, তাহলে 3 এর স্কয়ার করলে সেটা 9, আর দেখো প্লাস
cos ফাই, এই মানগুলো তো আমি বসাবোই, কিন্তু তাকে cos ফাই দিয়ে গুণ হবে। এবার ফাই এর মান কত, 90 ডিগ্রি, তাহলে cos ফাই মানে 0, তাহলে এটা আলটিমেটলি 0। তাহলে রুট ওভার 16 আর 9 হচ্ছে 25, 25 এর রুট করলে কত আসছে, 25 এর রুট করলে আসছে হচ্ছে 5। তাহলে আমাদের লব্ধি বিস্তারের মান কত হয়ে যাচ্ছে, লব্ধি বিস্তারের মান হয়ে যাচ্ছে আমাদের 5। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে লব্ধি বিস্তার আসছে সেটা কত আসছে, সেটা আসছে হলো 5। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে ব্যতিচার সৃষ্টিকারী দুটো তরঙ্গের তীব্রতার অনুপাত। আচ্ছা, তীব্রতার অনুপাত দেওয়া আছে, তার মানে আমাদের i1/i2 দেওয়া, সেটা কত দেওয়া, সেটা দেওয়া 4/1। ওকে, বলেছে তরঙ্গ দুটির বিস্তারের অনুপাত নির্ণয় করো। খুব সিম্পল, আমরা জানি কি i ভেরিসাস a স্কয়ার, i ভেরিসাস কি হয় a স্কয়ার। তাহলে আমি এখানে অনুপাত হিসেবে যদি লেখা আছে, তাহলে এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি যে a1 এর স্কয়ার বাই a2 স্কয়ার, তাহলে সেটা আছে 4/1। তাহলে আমরা যদি a1/a2 লিখি, সেটা এদিকে রুট হয়ে যাবে, তাহলে 2/1। তাহলে আমাদের বিস্তারের স্কয়ার কত আসছে, সেটা আসছে 2:1। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিস্তারের অনুপাত পেয়ে যাচ্ছি, সেটা আমাদের কত এসে যাচ্ছে, সেটা এসে যাচ্ছে আমাদের 2:1। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, দেখো বলেছে যে i1 ও i2 তীব্রতার দুটি সুসংগত উৎস একটি ব্যতিচার ঝালর গঠন করলো। আচ্ছা, একটার তীব্রতা i1 আর একটার i2। ওকে, ঝালরের সর্বোচ্চ তীব্রতা কত? তো এটা তো সিম্পল, আমাদের যে i ম্যাক্স হয়, দেখো আমাদের যেই দুটো আলোক তরঙ্গ গিয়ে ব্যতিচার ঝালরটা গঠন করছে তাদের তীব্রতাগুলো দেওয়া আছে, তাহলে আমাদের ঝালরের সর্বোচ্চ তীব্রতা বের করতে পারছে। এটা তো ফর্মুলা সিম্পল, তাই না? আমাদের i ম্যাক্স সেটা সমান সমান কত হয়, সেটা হয় রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 তার হোল স্কয়ার। আর আমাদের i মিন কত হয়, i মিন সেটা হয় রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 তার হোল স্কয়ার। তো এটা তো জাস্ট ফর্মুলা লিখতে বলেছিল, এই প্রশ্নের উত্তর এটা হয়ে গেল। এটা তো জাস্ট আমি তোমাদের যাতে রিভিশন হয়ে যায় সেই জন্য একবার বলে রাখলাম, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো, নেক্সট কোশ্চেন কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 9। আমরা 10 অবধি এখন করবো, তাই তো? চলো তাহলে আর দুটো কোশ্চেন। কি বলেছে, বলেছে একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত এত আর এত। আচ্ছা, একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত, আচ্ছা a1/a2 সেটা কত দেওয়া, 1/3। আচ্ছা, এই দুটি তরঙ্গের উপরিপাতন হলো, মানে এদের সুপারপজিশন হচ্ছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার যে অনুপাত হবে, আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার যে অনুপাত, সেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত বের করতে বলেছে। তাহলে খুব সিম্পল, আমি তাহলে এক কাজ করি, আমি এটা ইকুয়াল টু যদি x ধরি, তার মানে আমাদের a1 সেটা সমান সমান কত, a1 সমান সমান হচ্ছে x, আর a2 সেটা সমান সমান হচ্ছে 3x। এবার আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে তীব্রতার অনুপাত। তার মানে আমাদের i ম্যাক্স এর সাথে i মিন এর অনুপাত বের করতে বলেছে। যখন ম্যাক্স হবে তখন আমরা কি করব, এদের দুজনকে যোগ করে নিয়ে স্কয়ার করব। তাহলে x প্লাস 3x সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে 4x। তাহলে 4x স্কয়ার তার মানে কত, 16x স্কয়ার, তার মানে হচ্ছে 16x স্কয়ার। আর নিচে দেখো, যখন মিনিমাম বের করব তখন কি হবে, এটার থেকে এটা মাইনাস করে তারপর স্কয়ার করব। এবার অনেকে কনফিউজ হয়ে যায়, স্যার আমাদের ফর্মুলা তো a1 মাইনাস a2 এর হোল স্কয়ার, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি a1 ছোট a2 বড়, তাহলে কি সমস্যায় পড়বো? সমস্যার কোনো ব্যাপার নেই, তার কারণ কি বলতো, যে হোল স্কয়ার আছে, তুমি যেটার থেকেই যেটাকে মাইনাস করো আলটিমেটলি যদি নেগেটিভে চলেও আসলো, স্কয়ার করার সময় তো পজিটিভ হয়ে যাবে, তাই যে কোনোটার থেকে যে কোনোটাকে মাইনাস করো, তাহলে আলটিমেটলি তুমি এখানে ডিফারেন্স নিয়ে কি 2x আসবে, 2x এর স্কয়ার করব, তার মানে কত হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 4x স্কয়ার। তার মানে কত আসছে, তার মানে আসছে আমাদের 4/1। তাহলে আমাদের এই ক্ষেত্রে i max is to i min, i max is to i min সেটা কত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 4:1। সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে হলো আমাদের 4:1। ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 9 হয়ে গেল। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, আজকের এই সেশনের লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে এটাতে, বলেছে দুটি সুসংগত উৎসের তীব্রতার অনুপাত হলো বিটা। আচ্ছা, দুটি সুসংগত উৎস আছে, তাদের তীব্রতার অনুপাত দিয়েছে। আগেরটাই কিসের অনুপাত ছিল, আগেরটা কিন্তু বিস্তারের অনুপাত ছিল। খুব ভালো করে এই জিনিসগুলো খেয়াল করবে। দেখো, যখন তোমরা এই ওয়েভ হেপটিক্স এর অঙ্কগুলো করছো, তখন কোনো কোনো ক্ষেত্রে তীব্রতার অনুপাত দিয়ে দিবে, কখন কোন ক্ষেত্রে কি দিবে, বিস্তারের অনুপাত দেবে। তো সেই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কিন্তু করতে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো আগেরটাই আমাদের অ্যামপ্লিটিউডের মানে রেশিও দিয়েছিল, এবার কিসের দিয়েছে, আমাদের ইন্টেন্সিটি রেশিও। তাহলে আমাদের কি কি দিয়েছে, আমাদের i1
বাই I2 সেটা দিয়েছে বিটা, তাই তো? দুটি সুসংগত উৎসের তীব্রতার অনুপাত হলো বিটা। আচ্ছা, তাহলে আমাদের সেগুলোকে আমি I1 আর I2 ধরে নিচ্ছি, তাদের তীব্রতার অনুপাত বিটা। তাহলে এখানে আমি যদি এক কাজ করি, তাহলে এখান থেকে দেখো, আমি যদি এক কাজ করি, আমি যদি ধরি যে ইফ আমি হিসাবের সুবিধার জন্য I2 কে যদি x ধরি, তাহলে I1 কত হয়ে যাবে? I1 হয়ে যাবে বিটা x। এটাতে কারোর সমস্যা হওয়ার কথা নয়, এটা বেসিক। আমি I2 কে x ধরলে I1 হয়ে যাচ্ছে বিটা x, কারণ I1 সমান সমান বিটা ইনটু I2, সিম্পল। এবার কি বলেছে? তাদের উপরিপাতনের ফলে ব্যতিচার ঝালর তৈরি হলো। তাদের উপরিপাতের ফলে ব্যতিচার ঝালর তৈরি হয়েছে, খুব ভালো কথা। এবার কি বলেছে? বলেছে Imax মাইনাস Imin বাই Imax প্লাস Imin তার অনুপাত, মানে এটার মান বের করতে বলেছে। এই Imax বাই Imax মাইনাস Imin বাই Imax প্লাস Imin, এটার আমাদের মানটা বের করতে বলেছে। তাহলে কি করে বের করব? সবার প্রথমে Imax বের করে নিই। Imax এর ফর্মুলা কি? Imax এর ফর্মুলা হচ্ছে রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 তার হোল স্কোয়ার। I1 এর মান কত? I1 এর মান হচ্ছে বিটা এক্স, বিটা এক্স, তাহলে রুট ওভার বিটা এক্স প্লাস রুট ওভার এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, Imax নিয়ে কারোর সমস্যা নেই কোনো। এবার Imax যদি ক্লিয়ার থাকে, Imin কত আসবে বন্ধুরা? Imin আসবে হচ্ছে রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2। এই আগের ওটাই আমি ঠিক লিখেছিলাম তো? দেখি, হ্যাঁ, এই যে এটাই বেসিক্যালি, তাই না? আমি জাস্ট এখানে দেখতে আসলাম যে আমি রুটটা দিয়েছিলাম তো, এটার হোল স্কোয়ার। এবার এটার হোল স্কোয়ার হলে এটা কত আসবে? এটা আসবে রুট ওভার বিটা এক্স মাইনাস রুট ওভার এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো আমাদের Imax আর Imin এসে গেল, কিন্তু আমাদের তো অন্য কিছু বের করতে বলেছে। সেটা কি করে বের করব? চলো দেখা যাক। তাহলে আমি এক কাজ করছি, আমাদের কি বের করতে দিয়েছে? আমাদের বের করতে দিয়েছে যে Imax প্লাস Imin ছিল, প্লাস Imin বাই Imax মাইনাস Imin, এটাই আছে আই গেস। Imax, ও ওপরে মাইনাস নিচে প্লাস, ওকে ওকে, ওপরে মাইনাস নিচে প্লাস। তাহলে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, তাই না? এটা বের করতে হচ্ছে আমাদের Imax মাইনাস Imin বাই Imax প্লাস Imin, তাই তো? তাহলে এবারে এই মানগুলো বসাও চলো। Imax এর মান কত এসছে? Imax এর মান আসলো হচ্ছে আমাদের রুট ওভার বিটা এক্স প্লাস রুট এক্স তার হোল স্কোয়ার। আমি এটাকে কপি করে নিই একটা, নিচেও তো এটা একটা লাগবেই না? নিচেও তো এটা একটা লাগবেই, কারণ এখানেও আমাদের Imax আছে। আর মাইনাস কি হবে? মাইনাস, ওকে, আমাদের রুট ওভার বিটা এক্স মাইনাস রুট ওভার এক্স তার হোল স্কোয়ার। আর নিচেও তাহলে এটাই আসবে, নিচেও তাহলে এটাই আসবে একটা। খালি নিচে এটা যখন আমি লিখছি, আমি এখানে কি চিহ্ন দিব? এখানে আমি মাঝখানে প্লাস চিহ্ন দিব, তাই তো? এবার একদম আমরা একটা ছোটবেলার ফর্মুলা ইউজ করি, দেখো খুব ভালো করে মন দেবে সবাই, ঠিক আছে? আমি যদি এক কাজ করি, আমি যদি এখানে এক কাজ করি যে আমি এই যে রুট ওভার বিটা এক্স, সেটাকে যদি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, এটাকে যদি এ ভাবি এটাকে যদি বি ভাবি, তাহলে এটা এ, এটা বি, এটা এ, এটা বি। দেখো তাহলে ফর্মুলা কি হচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি 4ab। তার মানে কি 4ab। সিমিলারলি নিচে ভাবো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে চলো এই ফর্মুলাগুলো বসানো যাক। তাহলে এখানে আমি যদি এক কাজ করি 4ab, তাই না? তাহলে 4a কত? a হচ্ছে রুট ওভার বিটা এক্স, বি কত? বি হচ্ছে রুট ওভার এক্স। তাহলে আমি রুট একটাই রাখলাম আর এক্স আর এক্স গুণ করে দিলে, নাকি তোমাদের সুবিধার জন্য আমি লিখবো, লিখি একটা লাইন, আর ইন্টু রুট ওভার এক্স বাই কত? বাই হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2a কত? a হচ্ছে রুট ওভার বিটা এক্স, তার স্কোয়ার করলে শুধু বিটা এক্স, প্লাস বি কত? সেটা হচ্ছে রুট এক্স, তার স্কোয়ার করলে শুধু এক্স। দেখো এতখানি সবার আসলো, এতখানি আশা করছি সবাই বুঝতে পেরেছো। এতখানি যদি আসে তাহলে ইকুয়াল টু 4 রুট ওভার বিটা এক্স স্কোয়ার, তাই তো?
4√βx²। এবার সিম্পল দেখো, এই এক্স স্কোয়ারটা আমি আর নেক্সট লাইনে যাচ্ছি না, এই লাইনেই করছি। এই যে এক্স স্কোয়ারটা আছে সেটার যদি আমি রুট করে দিই তাহলে একটা এক্স বাইরে চলে আসবে, মানে আমাদের এখন রুটের ভেতরে শুধু বিটা আছে, এক্সটা রুটের বাইরে চলে আসলো কারণ রুটের ভেতরে এক্স স্কোয়ার ছিল, রুটের বাইরে আসলে শুধু এক্স থাকছে। ঠিক আছে, ক্লিয়ার? আর নিচে দেখো 2 আছে, আমি এক্স একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকছে β+1। তাহলে আমাদের এক্স আর এক্স কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা 2 থাকছে, তার মানে আমাদের আলটিমেটলি আনসার কি থাকছে 2√b বাই মানে বিটা বাই β+1। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 10 সেটাও কিন্তু এখানে আমরা সলভ করে নিলাম। তাহলে আশা করব আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো করালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো। যদি ক্লাসটি ভালো লাগে সেটাকে লাইক শেয়ার করে নিও, এবং আপকামিং ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ 11-12 কে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।